ইমোশনাল কথাবার্তায় তুহিন গলে গেল, ঠোঁট ভিজিয়ে আশপাশ দেখল, সতর্ক চোখে গলা নামিয়ে বলল, আসলে হয়েছে কি, দুপুরে যখন আপনারা সবাই নাচছিলেন, শিপনি আপনার পেটে চিমটি কেটেছিলেন। ধূসর ভাই নিজে দেখেছেন, আর তাই ওকে আমাকে দিয়ে ডেকে নিয়ে মেরেছিলেন। লোকজন চলে না এলে খবর ছিল ওর। নাকে কটা সেলাই লাগে কে জানে। আমি যে বলে দিলাম কাউকে বলবেন না যেন। পিউ স্তব্ধ, বাকরুদ্ধ। তুহিন ফের কিছু বলবে, এর মধ্যে উপর থেকে নেমে এলো সুপ্তি। সিঁড়িতে দাঁড়িয়ে ছোট্ট কণ্ঠে জানালো, আপনাকে ধূসর ভাইয়া ডাকছে। ছেলেটা আর দাঁড়ালো না, দ্রুত পায়ে উঠে গেল 3 তলায়। পাথর হয়ে দাঁড়িয়ে রইল পিহু, চোখে পাতা অবধি নড়ছে না। দেখে সুপ্তি ভ্রু কুচকালো, নেমে এসে পাশে দাঁড়ালো। কি হয়েছে আপু? পিউ উত্তর করে না, সে বিস্ময়কুল হয়ে তাকিয়ে থাকে। সুপ্তি হাত দিয়ে মৃদু ধাক্কা দিল। এই পিউ আপু, কি হলো তোমার? পিউ নড়ে উঠে, সম্বিত ফিরে হা হুতাশ করে বলে, আমাকে ধর সুপ্তি, আমার মনে হয় অ্যাটাক ফ্যাটাক হয়ে যাচ্ছে। আফতাব শিকদার ওয়াশরুম থেকে বের হলেন, সচেতন চোখ ঘরের পুরোটা দেখলেন। এতক্ষণে বিচার কার্য শেষ নিশ্চয়ই, বেঁচে গেলেন তাহলে। তিনি আস্তে আস্তে পা টিপে টিপে শুয়ে পড়লেন বিছানায়। কম্বল মুড়ি দিতেই রুবাইদা বেগমের কণ্ঠ ভেসে এলো। তুমি কোথায় ছিলে এতক্ষণ? আফতাব শিকদার চোখ বড় বড় করলেন, পরপর হাই তুলতে তুলতে কম্বল নামিয়ে বলল, ঘুমোচ্ছিলাম। রুবাইদা বেগম এগিয়ে এলেন। ঘুমোচ্ছিলে? কই, আমরা তো ঘরে এসে দেখে গেলাম, ঘর তো ফাঁকা ছিল। আমি তো মাত্র এলাম। হো, খুঁজছো কেন? কিছু হয়েছে? রুবাইদা বেগম পাশে বসলেন, মন খারাপ করে বললেন, কি আবার হবে? তোমার ছেলে মারপিট করেছে, শোনোনি? আফতাব শিকদার ভাবনায় পড়ে গেলেন। আসলেই কি বউ আনলে ছেলে পাল্টাবে? যদি পাল্টায় তবে মন্দ হয় না, নিজেও শান্তি পাবেন। মাথা দুলিয়ে বললেন, বাড়ি ফিরে নেই? রাত নেমেছে, অথচ নিকোষ গাঢ় অন্ধকার। মজুমদার বাড়ির জমকালো আলোর সামনে মাথা তুলতে পারছে না। 3 বিঘা জমির ওপর গড়ে তোলা বাড়ি, সমস্ত দেয়াল জুড়ে লাগানো চোখ ধাঁধানো লাইটিং, লাল সবুজ বাতি জ্বলছে নিভছে। এক মুহূর্ত সাউন্ড সিস্টেমটাও রেহাই নেই। এক একজন ফোন কানেক্ট করে চালাচ্ছে পছন্দের গান, সবাই ব্যস্ত কাজে। পিহুর মন ফুরফুরে উঠছে, সে প্রজাপতির ন্যায়। ধূসর তাকে ছোঁয়ার অপরাধে কাউকে মেরেছে, কথাটা যতবার ভাবছে আবেগে গলে পড়ছে। কণ্ঠে অবিশ্বাস্য নিয়ে নিজেকে প্রশ্ন করছে, এত ভালোবাসেন উনি আমায়? কিন্তু তার এই উচ্ছ্বাস, এই উন্মাদনা বেশিক্ষণ স্থায়ী হলো না। আগন্তুকের ন্যায় 7টার দিকে বাড়িতে পা রাখলো মারিয়া। ডানে বামে নয়, সোজা সে বর্ষার ঘরে গিয়েছে। পিউ, শান্তা, মৈত্রী, সুপ্তি, রাদিফ, রিক্ত, রোহান ছাড়াও বিয়েবাড়ির সব বাচ্চা কাচ্চা তখন এই ঘরেই। মারিয়া এসে পেছন থেকে চোখ চেপে ধরল বর্ষার। বর্ষা ভরকে গেল, কৌতূহলে কে কে করলো। পিউ রিমুভার দিয়ে বিশাল মনোযোগে নেল পলিশ তুলছিল পায়ের। রাদীপ বিস্ময় নিয়ে যখন আওড়ালো, পিউ তড়িৎ বেগে মুখ তুলল। 480 ভোল্টেজে ঝটকা খেলো ওকে দেখে। মারিয়া হাত ঢিলে করতে বর্ষা পিছে ঘুরে তাকায়। সে ঠোঁট উল্টে বলল, যা, আগেই নাম বলে দিয়েছে রাদিফ। বর্ষার ওসবে কান নেই, সে প্রবল বেগে জাপটে ধরল ওকে, খুশিতে জ্ঞান হারানোর উপক্রম। কণ্ঠে অবিশ্বাস নিয়েই বলল, সত্যি এসেছিস? আমি ভাবলাম আসবি না। মারিয়া হেসে বলল, ধুর বোকা, তোর বিয়ে আর আমি আসবো না। বর্ষার চোখ ছলছল করে ওঠে। কতদিন পর কেমন আছিস? অনেক হাঁটছিস তাই না? ওদেরকে ওসব ছাড়, তোকে কি সুন্দর লাগছে রে বর্ষা, একদম টুকটুকে বউ। বর্ষা ঠোঁট ভরে আসলো। না, চাচি বোধহয় রান্নাঘরে, আমি তো সোজা এখানে এলাম। পুষ্প ফোনের লাইন কেটে বারান্দা থেকে ঘরে এলো। মারিয়ার পেছন থেকে দেখে মুখ দেখানোর জন্য এগিয়ে এলো। গালের এক পাশ দেখতেই বিস্ময় সমেত বলল, মারিয়া? মারিয়া পাশ ফেরে পুষ্পকে দেখে উঠে দাঁড়ায়, হেসে জিজ্ঞেস করে, কেমন আছো? পুষ্প আর চোখে মেঝেতে বসা পিহুর দিকে দেখলো। সে তখনও বিমূঢ় হয়ে তাকিয়ে আছে, বিভ্রান্তে ভুগছে। এই মেয়ে এখানে কি করে? পুষ্প কোনো মতে জবাব দিল, ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি করে বলছো কেন? আমি তো বর্ষার বন্ধু, তুমি করেই বলো। পিহুর কপালে বেঁকে এলো। মারিয়া বর্ষা আপুর বন্ধু? তাহলে ধূসরবাই যে বলেছিলেন ওনার বন্ধু, সে মিথ্যে কেন বলেছেন উনি? এরই মধ্যে মারিয়া ডেকে ওঠে, এই পিউ, কি খবর, কেমন আছো? পিউ হুঁশে এলো, ক্ষীণ স্বরে জানালো, ভালো। বর্ষা অবাক হয়ে বলল, জিনিস হ্যাঁ, আমি তো পিউকে পড়াই, ও আমার ছাত্রী।
বর্ষার মাথার উপর দিয়ে গেল সব। পুষ্প বলল, ঠিক আছে, তোমরা গল্প করো, আমি আসছি। সে তাড়াহুড়া পায়ে বের হয়। পিউ মনস্থির করে বসে থাকে। সে এত অবাক হলো মারিয়াকে দেখে। কই, মারিয়া তো অবাক হয়নি, একটুও না, বরং ভাবভঙ্গি কি স্বাভাবিক। ও কি তবে আগে থেকে জানতো তারা এখানে? ধূসর শার্টের হাতা ফুল করতে করতে দরজা ছেড়ে বের হলো মাত্র, অমনি সামনে পড়লো পুষ্প। দুজন দুজনকে দেখে দাঁড়িয়ে যায়। পুষ্প ব্যস্ত কণ্ঠে বলল, ভাইয়া কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ, কিছু বলবি? মারিয়া এসেছে। ধূসর ছোট করে বলল। ও, পুষ্প ধীরস্থির কণ্ঠে বলল, পিউটা যদি উল্টোপাল্টা ভাবে? ধূসর হাতটা থেকে চোখ তুলে পরপর আবার নামায়। তোর বোনের কাজই তো একটা। পুষ্প চিন্তিত কণ্ঠে বলল, কি হবে এখন? ধূসর নির্লিপ্ত। আমি আছি, চিন্তা নেই। ধূসর এগোতে নিলেই পুষ্প উদ্বেগ নিয়ে বলল, আজে বাজে কিছু করে বসলে? ধূসর দাঁড়িয়ে যায়, না তাকিয়ে বলে দেয়, থাপড়ে গাল লাল করে দেবো ওর, ভাবিস না। তারপর চলে গেল সোজা। পুষ্প বুক ফুলিয়ে শ্বাস ফেলল বেদনার। বোনের জন্য চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার। একদিকে বাচ্চা পিহু, অন্যদিকে বুড়ো হয়েও বাচ্চামো করা ইকবাল। দুটোকে সামলাতে হিমশিম খাওয়ার অবস্থা তার। ধূসর ভাই এত ভ্রুক্ষেপহীন কি করে থাকেন কে জানে। মারিয়া এসেছে নাকি শুনলাম? যেন কে না কে এসেছে। মারি ওনাকে দেখে এগিয়ে গেল, জড়িয়ে ধরে বলল, কেমন আছো চাচি? খুব ভালো আছি। তুই এসেছিস শুনেই কাজ ফেলে ছুটে এলাম। কতদিন পরে দেখলাম তোকে। আল্লাহ, কি শুকিয়ে গিয়েছিস। উফ, আসার পর থেকে তোমার মেয়েও একই কথা বলছে। এবার তুমি রেহাই দাও অন্তত। ময়মনা হাসলেন, জিজ্ঞেস করলেন, আপা কেমন আছে? ভালো। ঢাকা গিয়ে তো ভুলে গিয়েছিস। কি যে বলো, তোমাদের ভোলা সম্ভব? পেছন থেকে বর্ষা বলল, হয়েছে থাক, এ তো আহ্লাদে করছো, কত কিছু বলে আনতে হয়েছে অনেক। আমরা তো আমি কি করব, টিউশন থেকে সহজে ছুটি পাওয়া যায়? এই তো আসার আগেও একটা করে এলাম। শান্তা মুখ কালো করে বলল, মারিয়াপু তো আমাকে চেনেই না। সুপ্তিও তাল মেলায়। হ্যাঁ, এই যে আমরা কতক্ষণ ধরে বসে আছি দেখছো না? মারিয়া মাথায় হাত দিয়ে বলল, সর্বনাশ, কি বলে মেয়েগুলো? তোমরা আমার কত আদরের বলো তো। তবে হ্যাঁ, তোমাদের বোনকে পেয়ে সব ভুলে গেছি। বর্ষা ভেঙচি কাটে, পরপর হেসে ফেলে। পিওর মাথায় চক্কর দিচ্ছে এসব দেখে। তার নানা বাড়ির পুরো গোষ্ঠী মারিয়াকে চেনে, শুধু চেনেই না, এরা তাকে পেয়ে আহ্লাদে গদগদ। সে উঠে বর্ষার কাছে গিয়ে দাঁড়ালো, আস্তে করে জিজ্ঞেস করলো, আপু, মারিয়াপুকে কিভাবে চেনো তোমরা? একই স্কুলে পড়েছি, কলেজেও সেই 6 থেকে বেস্ট ফ্রেন্ড। ইন্টারমিডিয়েট শেষে রওনাক ভাই ওকে ঢাকায় নিয়ে যায় পাবলিকে ভর্তি করানোর জন্য। তারপর 2 বছর পিউ এক পা পিছিয়ে গেল, রাগে দুঃখে দাঁতে দাঁত চেপে ধরলো, চোখ ভিজে উঠল ভীষণ কষ্টে। ধূসর ভাই মিথ্যে বলেছে তার সাথে, মিথ্যে পরিচয় মারিয়াকে এনেছে বাড়িতে। কেন? নিশ্চয়ই এর ভেতরে গল্পটা কুৎসিত জঘন্যই তার। পিওর তরুণী মন নেতিবাচক ভাবনায় তলিয়ে যায়, মস্তিষ্ক ডুবে যায় বিশ্রী চেতনায়। ধূসরের প্রতি এক সমুদ্র প্রেম উতলে পড়ে ক্ষোভে। যদি মারিয়ার সাথেই কিছু থাকে আড়ালে আবডালে, তবে আজ সারাটা দিন কেন এমন করলো তার সাথে? কেন তার মন নিয়ে খেললো? কেন ছুলো? পিওর গাল বেয়ে জল গড়ায়, চোখ বুজে নিজেকে শক্ত করে। আজ ওই দূরত্ব লোকের মুখোমুখি হবে সে, জানতে চাইবে এসবের মানে কি, কি চাই সে। পিউ হনহনিয়ে ঘর থেকে বাইরে আসে, কয়েক কদম এগোতেই ধূসর সামনে এসে দাঁড়ালো। পিউর চোখ তখন টইটুম্বর, উতলে পড়ছে জল। ধূসরকে দেখতে কটমট করলো, অথচ সে মানুষটার ভাববেগ হলো না। বুকের সাথে হাত বাজ করে দাঁড়ালো, মিটিমিটি হেসে ডান ভ্রু কুচালো। পিউর তাজ্জব হয়, তাকে কাঁদতে দেখেও ধূসর ভাই হাসছেন। রেগে মেগে কিছু বলতে গেলেও ওর আগেই কোথা থেকে ছুটে এলো রুবাইদা বেগম। কথা গিলে ফেলল পিহু। তিনি ছটফটিয়ে বললেন, এই ধূসর, জানিস মারিয়া এসেছে এখানে। ধূসর আরেকবার পিহুর দিকে তাকালো। মেয়েটা সরু নাক লালিত, ক্ষণে ক্ষণে ফুঁসছে আবার। ধূসর ঠোঁট কামড়ে হাসে, মায়ের দিকে তাকায়, বলতে গেল কিছু, তার মধ্যে আবার হুড়মুড়িয়ে হাজির হলেন মিনা বেগম। তিনি উদ্বিগ হয়ে আওড়ালেন, হ্যাঁ রে ধূসর, তুই এখানে? জানিস মারিয়া এসেছে এ বাড়িতে? ও এলো কি করে?
ধূসর মৃদু হেসে বলল, আস্তে, এত হাইপার হওয়ার কিছু হয়নি। মারিয়াদের বাড়িও এখানে। মিনা বেগম ভ্রু গোটালেন। এখানে এখানে কোথায়? আমার বাপের বাড়ি এলাকায়, আর আমি জানি না। কোন বাড়ি তা ঠিক জানি না, তবে সম্ভবত ওর বাবার নাম গফুর হালদার। মিনা বেগম ভ্রু কপালে তুলে বললেন, গফুর হালদার? ওই সরকারি চাকরি করতেন যে? জানি না, আমি ওর ভাইকে চিনি। ওর ভাই রওনাক আমাদের পার্লামেন্টের সদস্য ছিল। রুবাইদা বেগম কৌতূহল নিয়ে বললেন, কিন্তু তুই যে বললি মারিয়া তোর বান্ধবী, ও তো বর্ষার বয়সী। পিউ বিতৃষ্ট হয়ে আরেকবার তাকালো। এসব শুনলেও গা জ্বলছে। ধূসর শান্ত স্বরে বলল, মা, বলতে দাও আমাকে। গত বছর মিছিলে যে গোলাগুলি হয় তাতে আহত হয়েছিল রওনাক, আর হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়। এদিকে বাবাও নেই। এরপর থেকেই মারিয়াই টুকিটাকি টিউশন করে ওর আর ওর মায়ের খরচটা চালাতো। রওনাকের সূত্রেই ওকে চিনতাম। পার্লামেন্টের সবাই মিলে কয়েকবার গিয়েও ছিলাম ওদের বাড়িতে। রওনাকের দাফন কাজও আমরাই করেছি। ওদের অবস্থা সবাই জানি। তাই ভাবলাম এই দুঃসময় মেয়েটাকে একটু সাহায্য করি। পিউকে পড়িয়ে মাসে 8,000 টাকা পাওয়া, এটাও মেয়েটার জন্য অনেক। সব কিছু ভেবে চিন্তেই ওকে পড়াতে এনেছি। পিউ চমকে তাকালো। রুবাইদা বেগম বললেন, কিন্তু তুই বলে বন্ধু বলতে হলো কেন? সত্যি বললেই তো পারতিস। ধূসর শ্বাস ফেলল, অকপটে বলল, কারণ আমি তো অনেককে চিনি হবে। আচ্ছা, ওকে, ইচ্ছে করেই মিথ্যে বলেছি, কারণ আমি তো অনেককে চিনি। তারা যখন শুনতো মারিয়া আমার পরিচিত একজনের বোন, কোনো কিছুই তাদের মাথায় ঢুকতো না। আর নিজেদের মতো কি কি ভেবে বসতো, গড নোস। মিনা বেগম বললেন, কে ভাবতো এরকম? যে ভাবার সে এখনো ভাবছে। পিউ মাথা নুইয়ে ফেলল, চোরের মতো চেহারা বানালো। প্রবল অপরাধবোধ ফুটে উঠল। কি মারাত্মক ভুলটাই না করতে যাচ্ছিল। ছি, শেষমেশ ধূসর ভাইকে অবিশ্বাস করে বসলি। এই তোর ভালোবাসা পিউ? ছি। আর কোনো প্রশ্ন? রুবাইদা বেগম মিনা বেগম একযোগে দুদিকে মাথা নাড়েন। প্রশ্ন নেই। ধূসর ঠোঁট ফুলিয়ে শ্বাস টানে। পুনরায় অবলোকন করে পিহুকে। সে মাথা আর দুলছে না। ধূসর চলে যেতে রুবাইদা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলেন, আহারে মারিয়া মেয়েটার কি কষ্ট, অথচ কত হাসি মুখে থাকে, দেখেই বোঝাই যায় না। পিউ সহমত। যা শুনলো তাতে নিজের মনটাও খারাপ। কি গালমন্দটাই না করেছে মেয়েটা এতদিন। ইস, সে আসলেই একটা আহাম্মক। পরপর ধূসরের প্রতি ভালো লাগায় বুক জোড়ালো। মানুষটা কত ভালো, একটা মেয়ের বিপদে সাহায্য করেছে। মিনা বেগম রুবাইদার কথায় মাথা নাড়াতে নাড়াতে মেয়ের দিকে তাকালেন। চোখে গালে জল দেখে আতকে বললেন, কি, তুই কাঁদছিস কেন? পিউ তড়িগড়ি করে চোখ মুছে বলল, কই 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 কি, চোখের জল কেন? রুবাইদা বেগম উতলা হয়ে বললেন, ধূসর বলেছে কিছু? পিউ দুদিকে মাথা নেড়ে বলল, না না, ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগলে নাক দিয়ে পানি পড়ে, তোর চোখ দিয়ে পড়ছে? মায়ের তীক্ষ্ণ চোখ। পিউ থতমত খেয়ে বলল, আমার সব কিছু একটি ইউনিক। ঠান্ডা লাগলে চোখ দিয়েও পানি পড়ে, একটু পর কান দিয়েও পড়বে। ওসব তুমি বুঝবে না, এগুলো আধুনিক যুগে হয়। তুমি শেখেলে, সরো দেখি, ভেতরে যাই। পিউ মাকে ঠেলে ঠুলে ফের বর্ষার ঘরে ঢুকে যায়। ভদ্রমহিলা তবদা খেয়ে বললেন, ঠান্ডা লাগারও আবার যুগ আছে?